পৃথিবীর প্রাচীনতম বিজ্ঞান যদি বলতে হয় সেটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি নয়, সেটা কিন্তু বায়োলজি নয়। পৃথিবীর প্রাচীনতম বিজ্ঞান যেটা সেটাই হচ্ছে অ্যাস্ট্রোনমি। তো পৃথিবীতে একসময় সবাই বলতো সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়। কোটি কোটি লোক, একটা পাগল বলেছিল যে না না ও আপনারা যেটা বলছেন সেটা ভুল। জ্যোতিষীরা যদি ভবিষ্যৎ বলতে পারে তাহলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কবে হামলা হবে, হ্যাঁ, যে বা গুজরাটে কবে ভূমিকম্প হবে, এই ধরনের ঘটনাগুলো কিন্তু তারা আগেই বলে দিতে পারে। তাহলে যে স্বাস্থ্যটার ভিত্তি এই রকম ফুলের ওপর দাঁড়িয়ে আছে, সেই স্বাস্থ্যটা জ্যোতিষ কী করে হয় এটা নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করতে। দেখবেন অনেক জায়গায় লেখা থাকে জাগ্রত কালী, হ্যাঁ, মানে সিনে মানে সার্ট করে আপনার সমস্ত ভাগ্যটাগ্য পাল্টে দিতে পারে, এইরকম একটা ব্যাপার দেখবেন প্রচলিত আছে। নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং আপনারা দেখছেন রেশনিস্ট নিউজ, মানে যুক্তিবাদী খবর। তাহলে আমরা আজকে যে খবর নিয়ে আসি বিষয়টা হবে জ্যোতিষশাস্ত্রকে নিয়ে। জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান কিনা, জ্যোতিষশাস্ত্র কি বেআইনি, জ্যোতিষশাস্ত্রের প্রতি এত মানুষের বিশ্বাস কেন, এত দোকান কেন, আজ এই এআইয়ের যুগেও অ্যাস্ট্রো জ্যোতিষী, এআই জ্যোতিষী চলে এসছে, তাহলে কোথায় ভুল কোথায় ঠিক? তো এই নিয়েই আজকে আমরা একটা এপিসোড আনছি। আমাদের সঙ্গে বিশেষ অতিথি থাকছেন প্রবীর ব্যানার্জি। প্রবীর ব্যানার্জিকে আমাদের চ্যানেলে স্বাগত। সকলকে এটাই বলার আছে, আমরা ছোটোবেলা থেকেই একটা সেন্টেন্সের সঙ্গে খুব পরিচিত, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেথ। অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ি। এখন ভাগ্য কথাটা নিয়েও একটা বেশ বড় রকমের তর্ক আছে, ভাগ্যটা আদৌ শব্দ হিসেবে থাকবে কি না। ব্যাপারটা হচ্ছে শুরুতে, মানে শুরুর দিকে মানুষকে যখন অনেক কিছু জানা ছিল না, তখন তারা অবাক বিস্ময়ে পৃথিবীর দিকে তাকিয়ে থাকতো। রাত্রিবেলা আকাশের দিকে তাকিয়ে অনেক গ্রহ নক্ষত্রের চলাফেরা দেখত, এবং দেখতে দেখতে একটা শ্রেণী ছিল যারা কিন্তু সব কিছু নোট করত। কীরকমভাবে নোট করত, যে কতদিন অন্তর হঠাৎ পৃথিবীতে বৃষ্টি নেমে আসছে, কতদিন অন্তর শীত নেমে আসছে, কতদিন অন্তর অসহ্য গরম পড়ছে। এই নোটিংটা থেকে তারা দেখত যে এটা একটা মানে সাইক্লিক অর্ডারে চলছে। সেটা যদি আমরা জ্যোতিষচর্চার ভিত্তিভূমি ধরি তাহলে বলতে হবে যে এই নোটিংটা কিন্তু বিজ্ঞানের জন্য খুব দরকারি ছিল। কারণ আমরা যারা বিভিন্ন ধরনের, ধরুন কেউ নীল নদের অববাহিকায় বাস করত, কেউ গঙ্গা নদীর অববাহিকায় বাস করত, তো তারা যেটা দিয়ে করে খাবে, মানে তাদের যে চাষ সেটার উপযোগী, কখন বৃষ্টি আসবে, শীতকালে আরেক ধরনের ফসল হয় সেটার ফসল হবে, সেগুলোকে জানবার জন্য এগুলো কিন্তু জরুরি ছিল। সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের দুটো জিনিসের তফাৎ করে নিতে হবে। একটা হচ্ছে অ্যাস্ট্রোনমি আর একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। শুরুটা হয়েছিল কিন্তু অ্যাস্ট্রোনমি দিয়ে। পৃথিবীর প্রাচীনতম বিজ্ঞান যদি বলতে হয় সেটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি নয়, সেটা কিন্তু বায়োলজি নয়। পৃথিবীর প্রাচীনতম বিজ্ঞান যেটা সেটাই হচ্ছে অ্যাস্ট্রোনমি, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞানের সাথে জ্যোতিষকে মিশিয়ে এই যে একটা শ্রেণীর উদ্ভব, সেটা কিভাবে হলো? দেখুন, জ্যোতির্বিজ্ঞান ক্রমশ নিজেকে অনেক বেশি ডেভেলপ করলো। ডেভেলপ করার পর এই জ্যোতির্বিজ্ঞান যে জায়গায় নিজেকে নিয়ে গেল, সেখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার হতে লাগলো। অর্থাৎ কত সেকেন্ডে কত সময়ের মধ্যে একটা আবর্তন হবে সূর্যের, বা চন্দ্র কিভাবে কোন জায়গায় থাকবে, ধ্রুবতারার কী অবস্থান হবে, এটা সাধারণের পক্ষে বোঝা, যারা এগুলো নিয়ে কাজ করছিল তাদের পক্ষে কিন্তু খুব একটা মানে বোঝাটা সম্ভব হলো না। আর একটা জিনিস, আমি কতগুলো জিনিসের নোটিং রেখে আমি হয়তো গবেষণা চালিয়ে যেতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই গবেষণাটা দিয়ে আমার কিন্তু তাৎক্ষণিক কোনো রোজগার হবে না। অর্থাৎ আমি যদি মনে করি যে 2 মাস বাদে আবার শীত চলে আসবে, এটা দিয়ে আমি কিছু সমাজসেবা করতে পারি, কিন্তু এটা দিয়ে আমার ব্যক্তিগত কোনো মুনাফা আসবে না। জ্যোতিষের উদ্ভব ওই মুনাফার জায়গাটা থেকে। অর্থাৎ আমি যদি আকাশের গবেষণা করি এবং আমি যদি বলতে পারি যে আপনার কালকের দিনটা কীরকম যাবে, আপনার ভবিষ্যৎটা কীরকম, অর্থাৎ আপনি চাকরি বা ব্যবসার জগতে সফলতা লাভ করতে পারবেন কি না, এটার সঙ্গে জড়িয়ে একটা পিকুলিয়ার একটা বিদ্যার জন্ম হলো, সেটার নাম হলো জ্যোতিষ। তারপর থেকে মানে কিছু কিছু শ্রেণী তারা আর গবেষণার মধ্যে রইল না। জ্যোতির্বিজ্ঞান কিন্তু
আলাদা পথে এগিয়ে চলে। আমি বলেছি পৃথিবীর প্রাচীনতম বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান, তার সঙ্গে গণিতের একটা সম্পর্ক আছে। গণিত জ্যোতির্বিজ্ঞান এরা কিন্তু আলাদা হয়ে গেল, জ্যোতিষ কিন্তু আলাদা হয়ে গেল, এবং এই জায়গাটাতেই জ্যোতিষের জন্ম। এবারে আমাদের ভাবতে হবে, আমরা যে অনেকে মানে বড় বড় জ্যোতিষী আমরা দেখতে পাই, তারা হঠাৎ করে বলে দেন যে হ্যাঁ প্রাচীনকাল থেকে এটা চলে আসছে, অনেক লোকে মানে, এই ধরনের কিছু কিছু গালভরা কথা। এতে কিন্তু প্রমাণ হয় না একটা শাস্ত্র সবাই মানছে। সে তো পৃথিবীতে একসময় সবাই বলতো সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, কোটি কোটি লোক। একটা পাগল বলেছিল যে না না, ও আপনারা যেটা বলছেন সেটা ভুল। সেটা কিন্তু আপনারা যেটা দেখেন সেই দেখাটা সঙ্গে মূল যে ঘটনা সেটার কিন্তু কোনো সম্পর্ক নেই। কাজে কিছু সংখ্যক মানে বেশিরভাগ সংখ্যক লোক বলছে বলেই সেটাকে বিজ্ঞান হতে হবে, এটা ভাববার কোনো কারণ নেই। আর একটা ব্যাপার, জ্যোতিষের যে মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপারগুলো, সেটাকে কোনো কিছুকেই মানে জ্যোতিষ কেন, কোনো একটা বিষয়কে বিজ্ঞান হতে গেলে তার কতকগুলো পয়েন্ট আছে, অর্থাৎ তাকে আমাদের বিজ্ঞানের কোষ্ঠীপাতরে তাকে দেখে নিতে হবে। অর্থাৎ পরীক্ষা, পর্যবেক্ষণ, তার মাধ্যমে আনিত সিদ্ধান্ত, তার একটা হাইপোথেটিক্যাল রূপ, এগুলো থাকার দরকার আছে। কিন্তু কোনো দিন এটা নিয়ে সেই ধরনের কোনো কাজ করা হয়নি। আমরা দেখেছি যে একটা জিনিসকে জ্যোতিষ হতে গেলে যে যে জিনিসের দরকার পড়ে এরকম কোনো রেকর্ড মানে আমাদের নেই। যেটা আমাদের পরবর্তীকালে আমাদের ভারতীয় বিজ্ঞানী মেঘনাথ সাহা পর্যন্ত বলতে চেয়েছিলেন যে আপনারা কি বলছেন, মানে আপনারা ভবিষ্যৎ বলতে পারেন, তার মানে আপনারা ভবিষ্যৎটাকে দেখতে পান, মানে কে কবে কোথায় কি ঘটনা ঘটবে এগুলো দেখতে পান। তাহলে যেটা নিয়ে আপনারা জানেন যে জ্যোতিষের ওপরে মানে জ্যোতিষশাস্ত্রটা যে বিজ্ঞান নয় সেটার ওপরে একজন খুব মানে বিজ্ঞানী বড় কাজ করেছিলেন, তিনি আমাদের কলকাতারই ডক্টর অমলেন্দু বন্দ্যোপাধ্যায়। তিনি তার বইতে একটা কথা বলেছিলেন যে জ্যোতিষীরা যদি ভবিষ্যৎ বলতে পারে তাহলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কবে হামলা হবে, হ্যাঁ, যে বা গুজরাটে কবে ভূমিকম্প হবে, এই ধরনের ঘটনাগুলো কিন্তু তারা আগেই বলে দিতে পারতো, এবং তার সাথে সাথে মানুষের কিন্তু সেইটার ওপরে একটা মানে আস্থা জন্মাতো। এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং মেঘনাথ সাহাও যেটা বলেছিলেন যে আপনারা কয়েকজনকে নিন, সেটা জওহরলাল নেহেরু হতে পারে বা এরকম কয়েকজন, তারা তখন জীবিত, যে এই লোকগুলো কবে মারা যাবে সেটা আপনারা একটা কাগজে লিখে আপনারা খামে ভর্তি করে রেখে দিন। সেটা দরকার হলে রাষ্ট্রপতি ভবনে রাখা থাকবে। যেদিনকে তারা গত হবেন সেটা আমরা খুলে দেখব যে তাদের সঙ্গে আপনাদের পার্থক্যটা কতটুকু। যদি দেখা যায় যে আপনি অন্তত 70% মিলিয়েছেন তাহলে বোঝা যাবে শাস্ত্রে কিছু থাকতেও পারে। আর যদি মনে করেন 50% মিলেছে তাহলে এটা নিয়ে একটা আমাদের কৌতূহল থাকতে পারে। আর যদি মনে করেন আপনি 30%-এর নিচে মিলিয়েছেন তাহলে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, অহেতুক সময় নষ্ট করার কোনো কারণ নেই। তো এই ব্যাপারে কিন্তু কোনো জ্যোতিষীরা সেই সময় কিন্তু এগিয়ে আসেনি, কারণ তারা কখনোই সেটা বলুন সেই পুরনো আমলে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি বলুন বা যারাই বলুন, যারাই তাদেরকে চ্যালেঞ্জ করেছে, তাদের চ্যালেঞ্জ কিন্তু গ্রহণ করতে কেউ এগিয়ে আসেনি। এগিয়ে না আসার কারণ তারা তাদের শাস্ত্রটা সম্পর্কে খুব ভালো মতোই জানে, এবং সেই জানার ফলে তারা কখনোই কোনো একটা কিছু খুঁজে পায়নি। ধরুন আপনি বললেন যে আপনার একটা মানে সূর্য বা চন্দ্র বা কোনো গ্রহ আপনার শরীরে প্রভাব বিস্তার করে। এখন ব্যাপারটা হচ্ছে এটা আপনি কী করে বুঝলেন? ধরুন আমি একটা ওষুধ বানাচ্ছি, আমি বললাম যে অমুক গাছের মূল এই যে আপনার রোগটা হয়েছে এটা সারানোর জন্য দায়ী, মানে এটা দিয়ে আপনার শরীরে যে যদি কোনো জীবাণু ঢোকে সেটাকে নষ্ট করে ফেলবে, এটা হচ্ছে মূল ব্যাপার। তখন আপনি কি করবেন? সেই মূলটা দিয়ে কোনো একটা ওষুধ বানিয়ে আপনাকে খাওয়ানো হবে, এবং সেটা যে ধরনের চিকিৎসা বিজ্ঞানের পদ্ধতি আছে সেটা অ্যাপ্লাই করে যদি দেখা যায় যে আপনার কোনো রকম উন্নতি হচ্ছে, তখন সেটা নিয়ে গবেষণা হবে। কিন্তু একটা সমস্যা জ্যোতিষের ক্ষেত্রে হয় যে গ্রহরা মানুষের জীবনে প্রভাব বিস্তার করে। ধরুন আপনি বললেন বৃহস্পতির কারণে আপনার টাকা পয়সা হবে, বেশ ভালো কথা। তো যখন বৃহস্পতির কারণে টাকা পয়সা হয় এই গবেষণার কথাটা আপনি বলছেন, তখন কিন্তু আপনার আর একটা জিনিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে বৃহস্পতি যখন প্রভাব ফেলছে বাকি গ্রহগুলো কি বলছে? বাকি গ্রহগুলো কি তখন প্রভাব ফেলছে না? বৃহস্পতি আপনার উপরে যখন প্রভাব ফেলছে তখন বুধও প্রভাব ফেলছে, শুক্রও প্রভাব ফেলছে, আর অন্যান্য গ্রহরাও প্রভাব ফেলছে। তাহলে তাদেরকে বিচ্ছিন্ন করে বৃহস্পতি কী ধরনের প্রভাব ফেলছে সেটা নিয়ে আপনি বলছেন কি করে? এবার গ্রহদের কথাই যখন এলো তখন বলি জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের
এই গ্রহ নিয়ে কিন্তু একটা বড় ধরনের লড়াই আছে। কারণ ওরা বলতে চাইছে যে ধরুন আপনি রবিবার থেকে যদি ধরেন, রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তারপরে হচ্ছে আপনার চন্দ্র, রাহু, কেতু, 9 নবগ্রহ। তাহলে বুঝুন এরা যাকে গ্রহ বলছে, 1 নম্বর হচ্ছে রবি। রবি হচ্ছে আমরা জানি সূর্য থেকে রবি নাম হয়েছে, এটা নক্ষত্র। চন্দ্র হচ্ছে একটা উপগ্রহ। রাহু কেতু বলে কোনো গ্রহ নেই, এটা একটা নোডাল অবস্থান, যেটা বোঝাতে একটু সময় লাগবে বলে আমি ওটার মধ্যে ঢুকছি না। তাহলে ব্যাপারটা হচ্ছে 9টা গ্রহের মধ্যে 4টেই গ্রহ নয়। হিসাব করে দেখবেন ভুলটা 44.44%। তাহলে যে স্বাস্থ্যটার ভিত্তি এই রকম ভুলের ওপর দাঁড়িয়ে আছে, সেই স্বাস্থ্যটা জ্যোতিষ কী করে হয়, এটা নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। সেকেন্ড হচ্ছে জ্যোতিষীরা যে জন্মছক বানায়, সেই জন্মছকে কি দেখে তারা, কোন গ্রহের অবস্থান কোথায় সেটা নিয়ে দেখে। যাই হোক, সেটা তো একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে জন্মক্ষণ, একটা শিশু কখন জন্মাচ্ছে সেটাকে জন্মক্ষণ বলে। তা আপনি কোনটাকে জন্মক্ষণ বলবেন? যখন ডাক্তার শিশুটাকে বাইরে বার করে আনছে, বাইরে বার করে আনার পর সে আলোটা দেখছে সেটাকে বলবেন, সম্পূর্ণ শিশুটা বেরিয়ে আসার পর বলবেন, না শিশুটা যখন কাঁদছে তখন বলবেন? এই সময় কে দাদা স্টপ ওয়াচ নিয়ে ওখানে দাঁড়িয়েছিল যে বলে দেবে যে শিশুটা এই সময় জন্মেছে? তো এই ধরনের যে ফ্যালাসিগুলো, এই ধরনের যে ভুল তত্ত্বগুলো তারা এখানে দিয়ে রেখেছে, দিয়ে একটা স্বাস্থ্যকে খাড়া করার চেষ্টা করেছে, সেই স্বাস্থ্যটা আদৌ মানে বিজ্ঞান হতে পারে না। তাহলে বিজ্ঞানের, আমি বারবার বলছি, বিজ্ঞানের কোষ্ঠীপাতরে তাকে যদি নিজেকে যাচাই করতে হয়, এমন কতকগুলো জিনিস দিয়ে বলতে হবে। তারা পুরনো প্রসঙ্গ টেনে এনে বলে, পুরনো প্রসঙ্গ তারা, আপনি যদি বেদে চলে যান, বেদের কোনো জায়গায় এই জ্যোতিষ যে ব্যাপারটা, জ্যোতিষ ব্যাপারটা কোনো জায়গায় নেই। সামান্য কিছু অ্যাপ্লাইডের ক্ষেত্রে উপনিষদের কোনো অঞ্চলে কয়েকটা কথা বলা আছে, কিন্তু সেটার সঙ্গে জ্যোতির্বিজ্ঞানেরই মানে যোগাযোগটা বেশি, সেখানে কিন্তু জ্যোতিষের ব্যাপারটা নেই। আর অ্যাপ্লাইডের ক্ষেত্রে বেদাঙ্গ জ্যোতিষ, যেটা অনেক পরবর্তীকালে হয়েছে, সেখানে কিন্তু জ্যোতিষের কিছু কিছু কথা আছে। এছাড়া পুরনো যে প্রসঙ্গ টেনে তারা জ্যোতিষ এত বছরের পুরনো, অত বছরের পুরনো, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আমরা বর্তমানে যে অ্যাপ্লাইড জ্যোতিষ দেখছি, সেটার খুব বেশি হলে মানে আমাদের বলতে গেলে ওই 300-400 বছরের পুরনো একটা ব্যাপার, এটাই এখনও পর্যন্ত চলছে যাকে বলে, সোজা কথা। তো প্রবীর ব্যানার্জি টানা কিছু কথা বলে গেলেন, এবং এই কথার মাঝেই অনেক প্রশ্ন উঠে আসে। জ্যোতিষীরা বা দাবি করেন কি জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান হাজারো বছর, মানে আজ এই যে এআইয়ের যুগ, এই এআইয়ের যুগে, বিজ্ঞানের যুগেও মানুষ জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করছে বলেই তো শাস্ত্র টিকে আছে। তাহলে কিছু যুক্তিবাদী বিজ্ঞানবাদীরা বলে দিল এটা ভাঁওতাবাজি, কী করে মেনে নেবো? কেন এইটাতে বিজ্ঞান আছে, এটাতে অঙ্ক আছে, গ্রহ নক্ষত্র আছে, এবং আমরা যে ক্যালকুলেশন করি, কুষ্টি তৈরি করি বা ভাগ্য গণনা করি, সেটা আগে কম্পিউটার, ল্যাপটপ, এখন এআই, অ্যাস্ট্রো জ্যোতিষী চলে এসছে। তাহলে কী করে আপনারা যুক্তিবাদীরা বলবেন জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান নয়? ঠিক কথা, বেশ কিছু সংখ্যক মানুষ এটা বিশ্বাস করেন। তার সঙ্গে এটাও ঠিক কথা যে এর মধ্যে অনেক গণনা টননার ব্যাপার আছে, ঠিকই আছে। দেখুন, আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন, শেয়ার মার্কেটে টাকা রাখতে পারেন, আবার জুয়ায় টাকা খেলাতে পারেন। এবার জুয়াটাকে আপনি বলবেন যে না না ওটা খুব বাজে জায়গা, কিন্তু তারাও দাবি করতে পারে যে সেখানেও অনেক কিন্তু মানে ওইটা লেখবার জন্য, গণনা করবার জন্য, মানে হিসাব নিকাশ করবার জন্য কিছু লোক রাখা থাকে। তো আপনি কি সেটাতে বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না, বা আপনি বিশ্বাস করলেও আপনি ঠকে গেলেও কেউ আপনার দায় নেবে না। এবার ব্যাপারটা হচ্ছে মানুষকে কোনো কিছুর প্রতি বিশ্বাসী করে তোলা, ধরুন ঈশ্বরের প্রতি বিশ্বাসী করে তোলা, আত্মার প্রতি বিশ্বাসী করে তোলা, বা জ্যোতিষের প্রতি বিশ্বাস করে তোলা, এটার পেছনে রাষ্ট্রের একটা মদত থাকে। অর্থাৎ আমি যদি একটা ব্যক্তিকে বোঝাতে পারি যে তুমি হচ্ছ এখন একজন সাধারণ মানুষ, আর আমি হচ্ছি প্রধানমন্ত্রী, আমি হচ্ছি রাজা, বা আমি যা মুখ্যমন্ত্রী, এটার পেছনে কিন্তু অন্য কোনো কারণ নেই। কারণটা হচ্ছে ভাগ্য। আর আরেকটা জিনিসের প্রতি তারা জোর দেয়, সেটা হচ্ছে পূর্বজন্মের কর্মফল। এই পূর্বজন্মের কর্মফল, এটা একটা সুন্দর আবিষ্কার আমাদের এই যে প্রচলিত যে ধর্মগুলোর আছে, তার মধ্যে হিন্দু ধর্মের মধ্যে বোধহয় এই ব্যাপারটা সবচেয়ে বেশি, যে পূর্বজন্মের কর্ম, অর্থাৎ তুমি গত জন্মে তুমি একটা এমন একটা কাজ করেছিলে যে কারণেই তুমি আজকে এরকম একটা গরিব মানুষ হয়ে জন্মেছো, আর উনি একটা ভালো কাজ করেছেন,
সেই জন্যই তিনি ভালো হয়েছেন, মানে মানে রাষ্ট্রপ্রধান হয়ে দাঁড়িয়েছেন। এইটা যদি মানুষ বিশ্বাস করে, তাহলে মানুষের ভেতর যে ক্ষোভ, মানুষ এই যে সমাজ পরিবর্তনের জন্য বা বিপ্লবের জন্য যে ছুটে যাওয়া, এই কাজটা থেকে কিন্তু মানুষকে বিরত করা যায়। অর্থাৎ তুমি তোমার কর্মের জন্য আজকে এই অবস্থান করছো। সেই জন্য জ্যোতিষটা কিন্তু অনেকটাই রাষ্ট্রের মদতে চলে, এবং মানুষের প্রতি এই যে বিশ্বাসটা, সেটাও কিন্তু এই কারণে তৈরি হয়েছে। মানুষ এটুকে বিশ্বাস রাখছে, এবং মানুষ যেহেতু দেখছে আমি যে অবস্থায়, সেটা তো রাষ্ট্র পাল্টাতে পারছে না। রাষ্ট্র যদি মনে করে যে ওই আমাদের এখানে যেরকম হঠাৎ দেখা গেল যে একটা পুরনো প্রাচীন মন্দির, সেই মন্দিরটা ছেড়ে আর একটা মন্দিরে যদি দেখা যায়, দেখবেন অনেক জায়গায় লেখা থাকে জাগ্রত কালী, হ্যাঁ, মানে মানে সার্ট করে আপনার সমস্ত ভাগ্যটাগ্য পাল্টে দিতে পারে, এইরকম একটা ব্যাপার দেখবেন প্রচলিত আছে। সেই রকমভাবে এখন নৈহাটিতে হঠাৎ দেখা গেল যে একটা কালীর উদ্ভব হয়েছে, সেখানে গাদা গাদা লোক সকাল থেকে ভিড় করছে। মানে সে কিন্তু ওইখানকার যে বিধায়ক, ওইখানকার যে এমপি, তার কাছে কিন্তু খুবই ফেটে পড়ছে না যে তার অবস্থাটার জন্য সে কেন বেকার, তার কাছে কেন পয়সা নেই, সেটা কিন্তু সে বলছে না, সে বিক্ষোভ করছে না। সে কোথায় যাচ্ছে? সে একটা মন্দিরে যাচ্ছে, একজন দেবতার কাছে নিজেকে নিবেদন করছে, বা জ্যোতিষীর কাছে যাচ্ছে, তার কাছ থেকে একটা রত্ন ধারণ করছে, করে তার ভাগ্যটাকে পাল্টানোর চেষ্টা করছে। এই জায়গাটা থেকে বিশ্বাসটা এসছে বলে আমি মনে করি। দর্শকের কাছে একটা জিনিস স্পষ্ট করা দরকার ছিল, শুরুতেই বলেছেন কি প্রাচীন যে শাস্ত্র সেটা ছিল বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি, পরে অ্যাস্ট্রোলজি এলো। কিন্তু দেখুন অ্যাস্ট্রোলজিতেও অঙ্ক আছে, গ্রহরত্ন আছে, মানে রাহু কেতু এগুলো। অ্যাস্ট্রোনমি যেটা, ওখানেও গ্রহ নক্ষত্রের কথা বলা হচ্ছে, সেখানে ক্যালকুলেশন আছে। তাহলে এই দুটো কী পার্থক্য করবে? দর্শকের কাছে একটা বিষয় স্পষ্ট করে দিই, প্রবীরবাবু প্রথম দিকেই বলেছেন কি অ্যাস্ট্রোলজি বা জ্যোতির্বিজ্ঞান প্রথমেই উৎপন্ন হয়েছে, সবথেকে পুরনো শাস্ত্র, কিন্তু পরে এসছে অ্যাস্ট্রোনমি। কিন্তু দেখুন দুটোতেই অঙ্ক আছে, গ্রহ নক্ষত্র আছে, ওরাও সায়েন্সকে ব্যবহার করে। তাহলে এখানে পার্থক্যটা কোথায়? প্রবীরবাবুর কাছে স্পষ্ট করে দিতে হবে কি জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান, এটাই স্পষ্ট করুন পার্থক্যটা কী। শুনুন, পার্থক্যটা হচ্ছে, আমরা বিজ্ঞানীদের কাছ থেকে যেগুলো পাই, তারা তাদের গবেষণামূলক কাজ করে অনাবিষ্কৃত তথ্যকে আমাদেরকে এনে দেন। জ্যোতির্বিজ্ঞানী যারা, তারা প্রতিটা মুহূর্তে বিভিন্ন ধরনের বিজ্ঞান নিয়ে গবেষণা করেন। তাহলে জ্যোতির্বিজ্ঞানীদের কাজটা কী দাঁড়ালো? না, জ্যোতির্বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র, এই যে গ্যালাক্সিগুলো, এগুলো সম্পর্কে কাজ করে চলেছে। অর্থাৎ কোথায় কি ব্ল্যাক হোল তৈরি হলো, কোথায় কি ধরনের কোন গ্রহ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, এই ধরনের কাজ তারা করে। যেটা আমি বলছি, ধরুন একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে আজকে আপনি যে নক্ষত্রটাকে দেখছেন বা যে গ্রহটাকে দেখছেন পৃথিবী থেকে বহু দূরে রয়েছে, এবং যেটা নাকি আপনার শরীরে প্রভাব ফেলে আপনার চাকরি, আপনার ব্যবসাকে প্রভাবিত করছে, আপনি হয়তো জানেন না যে সেই গ্রহটা আদৌ নেই। এটা কেন হলো? এই কারণটা ব্যাখ্যা আপনাকে জ্যোতির্বিজ্ঞান করে দেবে। শুনুন, আলো একটা নির্দিষ্ট গতিতে চলে। ধরুন আলো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে। তাহলে পৃথিবী থেকে ওই গ্রহ নক্ষত্রগুলো অনেক দূরে। তাহলে পৃথিবী থেকে যে নক্ষত্রগুলো বহু দূরে রয়েছে, তাদের পৃথিবীতে আসতে গেলে একটা সময় লাগবে। এইবার যদি সে মাঝপথে, ধরুন নক্ষত্রটা আয়ু শেষ হয়ে গেল, সেই নক্ষত্রটা কিন্তু আর নেই, কিন্তু সেখান থেকে যে আলোটা যাত্রা করেছিল সেইটা তো পৃথিবীতে 3-4 বছর বাদে পৌঁছবে। সেই ততদিন অবধি আপনি কিন্তু ওই নক্ষত্রটা না থাকলেও তাকে দেখতে পাবেন। তো 3-4 বছর বাদে যখন পৃথিবীতে এলো, নক্ষত্রটা কিন্তু নেই, অথচ জ্যোতিষীরা বলছে সেই নক্ষত্রটা আপনাকে প্রভাবিত করছে। এই যে জ্ঞান এবং অজ্ঞান, মানে না থাকা জ্ঞান, এই দুটোর পার্থক্যটাই হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে জ্যোতিষের পার্থক্য। জ্যোতির্বিজ্ঞানীরা আপনাকে বলে দেবে যে এই মুহূর্তে ধরুন পৃথিবীর কোনো আবহাওয়ার একটা পরিবর্তন হলো, সেই আবহাওয়ার পরিবর্তনের জন্য কে দায়ী, মানে কি কারণ ঘটেছে, গ্রহ নক্ষত্রের মধ্যে কোনো ঘটনা ঘটেছে, সূর্য কি বা চাঁদটা কি পৃথিবীর খুব কাছে চলে আসছে, চাঁদটা কি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যাবে অনেকটা দূরে। ধরুন বৃহস্পতির অনেক বড় বড় উপগ্রহ আছে, চাঁদ তো একটা ছোট্ট উপগ্রহ, চাঁদ আমাদের কি প্রভাবিত করবে? বৃহস্পতির এমন একটা উপগ্রহ আছে যেটা পৃথিবী থেকে আকারে 10 গুণ বড়, তারা মানবদেহকে প্রভাবিত করে না। কেন না? জ্যোতিষীরা সেই গ্রহটার সম্পর্কে জানেই না, সেই জন্য তারা সেটা বলতে পারেনি। কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা তো একথা কখনো বলেনি যে মানব দেহের ওপরে মানে গ্রহের কোনো প্রভাব আছে। কারণ গ্রহ মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলবে? প্রভাবটা অন্য। প্রভাবটা হচ্ছে
একটা পৃথিবীতে কখন বৃষ্টি বাদলা হবে, কখন শীতের সঞ্চার হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেই রাবেন্দ্র সুন্দর ত্রিবেদীর ভাষায় যে রমাকান্তের যজিয়তি কেন হইবে না, এইটা আমাদের ঠিক করে দেবে একটা মানে গ্রহ, এটা কোনো দিন হতে পারে না। কারণ এটার সম্পর্কে কোনো প্রমাণ নেই। আপনি যদি বলেন যে একটা ছেলের ভাগ্য, মানে একটা ছেলে চাকরি পাবে, এটা আমি 1 লক্ষ ছেলেকে দিয়ে প্রমাণ করে দেখেছি যে ওর জন্মের সময় সূর্য ওই জায়গায় ছিল, এই অবস্থান ছিল, তবে ওই ছেলেটা সরকারি চাকরি পেয়েছে। এইরকম 1 লক্ষ ছেলের উদাহরণ দিন, দিয়ে বলুন অতএব গবেষণার দ্বারা প্রমাণিত হলো যে চন্দ্রের অবস্থান একজনের চাকরিকে প্রভাবিত করে। এই ধরনের গবেষণাপত্র পেশ করুন, তাহলে সেটা বিজ্ঞানে গ্রহণযোগ্য হবে। জ্যোতিষীরা কিন্তু আদৌ সেগুলো, বা আগেও বলেছি যে জ্যোতিষীরা কিন্তু কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে চায় না বা সামনে আসতে চায় না। এইটাই হচ্ছে মেন জ্যোতিষের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের পার্থক্য। তার মানে হলো অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি যে দুটো, হ্যাঁ, অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিজ্ঞান গবেষণার মাধ্যমে আস্তে আস্তে উন্নতি করেছে। এই চাঁদে মানুষ গেল, সেটা জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে লেখা থাকছে। কিন্তু চাঁদে মানুষ গেছে, আবার নতুন এই কিছুদিন আগে একটা চন্দ্রযান গেছিল প্রায় 50 বছর পর, তো এটা জ্যোতির্বিজ্ঞানে লেখা থাকবে কি চাঁদে মানুষ পাঠানো হয়েছে। জ্যোতিষশাস্ত্রে কি লেখা হবে বা উল্লেখ থাকে কি মানুষ গেছিল? না, জ্যোতিষীরা সাধারণত মানে বললাম যে ওরা একটা অদ্ভুত কথা বলে। যখনই আমাদের সঙ্গে তর্কে মানে হেরে যায়, তখন বলে এটা গ্রহ নয়, ওটা গ্রহ নয়। মানে কোনটা গ্রহ? না, মানুষের জীবনে যেটা প্রভাব ফেলে সেটাই নাকি গ্রহ, বাকিটা গ্রহ নয়। তাহলে আমরা বলেছিলাম যে ঠিক আছে, ধরুন হঠাৎ করে গরমকালে প্রচণ্ড গরম রাত্রির বেলায় লোডশেডিং হয়ে গেল, তাহলে মানুষের প্রচণ্ড গরম হতে লাগলো, মানুষের জীবনে একটা গরমের প্রভাব পড়লো। তাহলে লোডশেডিং কি একটা গ্রহ? হঠাৎ একটা জায়গায় বন্যা হলো, বহু মানুষ গৃহহারা হলো, তাহলে বন্যা কি একটা গ্রহ? তাহলে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে সেটা যদি গ্রহ হয়, এরকম কিন্তু হাজার হাজার উদাহরণ দেওয়া যায়। কাজেই তাদের কাছে গ্রহ বা নক্ষত্রটাই ক্লিয়ার নয়, তারা স্বাস্থ্য সম্পর্কে কি ব্যাখ্যা দেবে? এটা তো খুব হাস্যকর ব্যাপার একটা। দেখুন, যদি জ্যোতিষশাস্ত্র ভাওতা হয়ে থাকে, তো আজকে এই যে আমি যখন স্টেশনে এলাম, হালিশহর স্টেশন, দেখলাম ব্যানার, দেখলাম জ্যোতিষীদের ব্যানার, বড় করে ব্যানার দিয়েছে কি আপনার জীবনে বিবাহ, চাকরি, রোগ ভোগ যদি সমস্যা থাকে আমার কাছে আসুন, গ্যারেন্টি সহকারে সারিয়ে দেবো। এবং এই সারাতে গেলে ওরা কি করছে, আপনার কুষ্টি তৈরি করছে, হাত দেখলো, কপাল দেখলো, আর জানি না কী কী দেখে। এবং যদি বড় সমস্যা হয় তারা গ্রহরত্ন দেয়। তাহলে এই জ্যোতিষশাস্ত্রে যদি এত ভাওতাবাজি হয়ে থাকে, তারা গ্রহরত্ন দিয়ে আপনার সমস্যা কীভাবে সমাধান করছে? আমার এই প্রসঙ্গে নরেন্দ্র দাভোলকরের কথা মনে পড়ছে। সত্যি ওনার জন্য আমাদের দুঃখ হয় যে উনি একটা প্রচেষ্টা চালিয়েছিলেন এবং মহারাষ্ট্র সরকার তখন বাধ্য হয়েছিল ওনার মৃত্যুর পরে অন্তত যে এই ধরনের একটা কুসংস্কার বিরোধী একটা আইন প্রণয়ন করতে। তো নরেন্দ্র দাভোলকরের একটা লেখা ছিল যেটা আশিস লাহিড়ী অনুবাদ করেছিলেন। সেই লেখার মধ্যে একটা ছিল এই ধরনের প্রশ্ন, বহু সংখ্যক মানুষ মানছে, বহু সংখ্যক লোক। তখন উনি মহারাষ্ট্রীয় ভাষায় তিনি যেটা বলেছিলেন যে এই যে করণী, মুথমারানে, ব্ল্যাক ম্যাজিক আর্ট, এইগুলো তো বহু লোক মানে, এই মানার মধ্যে দিয়ে কি এসে যায়? মানুষ, বহু সংখ্যক মানুষ সন্ধে হলে মদ খেতে যায়, বহু সংখ্যক মানুষ সন্ধে হলে জুয়া খেলতে যায়, তাহলে তো এগুলোকেও স্বীকৃতি দিতে হয়। অর্থাৎ যে কাজগুলোর মধ্যে কোনো লজিক নেই, কোনো যুক্তি নেই, এবং যে কাজগুলোর মধ্যে বহুদিনের গবেষণালব্ধ কোনো একটা ফল নেই, সেই ধরনের মানুষগুলো কিছুদিন ধরে সেটা মেনে আসছে বলে আমরা অন্ধকার, যখন আমাদের যখন জ্ঞানের বিস্তার ঘটেনি, তখন আমরা এরকম অনেক কিছু মানতাম। কিন্তু সেই মানাগুলো বহু সংখ্যক মানুষ মানছে বলে সেটা বিজ্ঞান হয়ে যায়নি। যেরকম অ্যালকেমি, কেমিয়াবিদ্যা, এটা থেকে কেমিস্ট্রি আলাদা হয়ে গেছে, চিকিৎসা বিজ্ঞান নিজেকে আলাদা করে নিয়েছে। কিন্তু তাই বলে একটা তাবিজ কবজ, এটা দিয়ে মানুষের রোগ সেরে যাবে, মানুষের চাকরি বাকরি হবে, এটা যারা বলেন তারা কিন্তু কোনো সময় ওই ধরনের, যে আমি যে বললাম প্রথমেই, ওই ধরনের গবেষণা তারা করেননি। অর্থাৎ তুমি যে গ্রহ নক্ষত্র দিয়ে যে তুমি যদি প্রভাবিত করবে, সেই ধরনের একটা মানে তোমাদের একটা যে গবেষণামূলক কাজ, যে ওই মাদুলিটা দিয়ে পার্টিকুলার ওই রোগটা সেরেছে, এরকম একটা উদাহরণ বা এই রকম একাধিক উদাহরণ তোমরা আনতে পারলে, তখন আমরা সেটাকে নিয়ে ভাববো যে হ্যাঁ জ্যোতিষ বিজ্ঞান হতে পারে। সেরকম কিন্তু গবেষণা আমরা পাইনি। আমরা দ্বিতীয় প্রশ্নটি যাওয়ার আগে আরও একটা ছোট প্রশ্ন করি কি জ্যোতিষীর এখন দেখা যায় কি একদিকে জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করছে, বিভিন্ন গ্রহ নক্ষত্র বিশ্বাস করছে, মানে আমার জীবনে কি ঘটবে বা প্রবীর বাবুর জীবনে কী ঘটবে সব নির্ধারণ করছে কে? সেই আকাশের 9টা গ্রহ, রাহু, কেতু, চন্দ্র, সূর্য, এগুলো। কিন্তু দেখা যায় সেই জ্যোতিষী চেম্বারে আমি মাঝে মাঝে যাই ভিজিট করতে,
অনেক ঠাকুর দেবী দেবতার ছবি লাগিয়ে রেখেছে। মানে জ্যোতিষীরা যদি বলে কি আমার ভাগ্য গ্রহ নক্ষত্র কন্ট্রোল করে, তাহলে এই দেবী দেবতা ঈশ্বরের বিশ্বাস আর জ্যোতিষাস বিশ্বাস কেন দুমুখী হয়ে যাচ্ছে না জগখিচুড়ি হয়ে যাচ্ছে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তাই। ব্যাপারটা হচ্ছে আমি যদি মানে দু ধরনের বিশ্বাস করি, দু ধরনের বিশ্বাস কিন্তু পরিপন্থী হয়েই দাঁড়ায়। অর্থাৎ আমি এটাই বলেছিলাম, মানুষকে কিন্তু বিশ্বাসের জগতে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্বাসের জগতে এই কারণে নেওয়া হয়েছে যে রাষ্ট্র আমাদেরকে কিছু দিতে পারে না। অর্থাৎ রাষ্ট্র কোটি কোটি মানুষকে চাকরি দিতে পারবে না। রাষ্ট্র বিভিন্নভাবে এগুলোকে ভুলিয়ে রাখার চেষ্টা করে। ভুলিয়ে কিভাবে রাখবে, সেটার জন্য তারা কখনো ঈশ্বরের সাহায্য নিচ্ছে। ওই যে বললাম যে কোনো জায়গায় গিয়ে হত্যে দিয়ে তারা পড়ে আছে, মানুষ সারাদিন ধরে প্রচুর পরিশ্রম করছে, দিয়ে কি না তার ভাগ্যটাকে পরিবর্তন করতে চাইছে। একজন জ্যোতিষী সে যখন বলে যে আমি সব কিছু বলে দিতে পারি, আমি এই 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 মানে একটা আংটি দিলাম, এটাতে তার ভাগ্য পরিবর্তন হবে, তাহলে তিনি সেটা দেখতে পাচ্ছেন কি করে? তিনি যদি দেখতে পেতেন তাহলে পৃথিবীর পুরনো বহু ঘটনা যেগুলো তারা আগেই বলে দিতে পারতো, কিন্তু সেগুলো তারা করে না। এবং এই যে যেটা বললেন, এই একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন তৈরি হয়। অর্থাৎ আমি ঈশ্বরকে বিশ্বাস করব, অর্থাৎ আমি জ্যোতিষে বিশ্বাস করব, অর্থাৎ দুটোর মধ্যে যে পার্থক্যটা তৈরি হচ্ছে, অর্থাৎ আমি যদি মানে তিনিই তো সর্বময় কর্তা, তিনি সর্বশক্তিমান, তাহলে আমি আবার মানুষ হয়ে সেই কাজটা কি করে করতে যাব? তাহলে ঈশ্বরের কাছেই যাই, তিনি আমার ভাগ্য পরিবর্তন করে দেবেন। আপনি মানুষ হয়ে সেই ভাগ্যটা কি করে পাল্টাবেন? এইটা তো একটা তর্ক থেকেই যায়। বাবু আপনার যে সংগঠন আছে সেই পরিচয়টা দিয়ে দেবেন। দেখুন, আমি দীর্ঘদিন যাবৎ এই বিজ্ঞান সংগঠন আমরা চালিয়ে আসছি। তো মোটামুটি আমি আমার কলেজ লাইফ থেকে 89 থেকে আমি বিজ্ঞান সংগঠনের কাজ করি। বিভিন্ন ধরনের কাজ আগে আমরা করতাম, কারণ আমি দেখেছি এই যে আমি যেখানে থাকি হালিশহর এলাকা বা আশপাশের এলাকাগুলোতে প্রচুর কুসংস্কারাচ্ছন্ন মানুষ বাস করেন, এবং ব্যক্তিগত জীবনে এবং বিভিন্ন কারণে আমরা দেখেছি যে তাদের প্রভাব আমাদের উপরে পড়ে। এর মধ্যে বড়সড় যদি ঘটনা বলতে হয় তাহলে আমরা একটা কথা বলতে পারি যে মনে হয় ওটা 91 সাল হবে। 91 সাল নাগাদ একটা ঘটনা আপনাদের হয়তো মনে থাকবে যে কিসাম ঘটক, ওনার নামটা মনে পড়ছে না, উনি আজকালে একটা চিঠি লিখেছিলেন যে বালক ব্রহ্মচারী বলে যাকে আপনারা জানেন, সেই বালক ব্রহ্মচারী আসলে কেউ নয়। আমি তখন যুগান্তর পত্রিকাটা নাকি চলতো, যুগান্তর অমৃতবাজার যে পত্রিকা ছিল, ওই যুগান্তর পত্রিকার ওখান দিয়ে উনি যাচ্ছিলেন, উনি দেখলেন যে একজন হঠাৎ মানে মৃগী রুগীর মতো অজ্ঞান হয়ে গেলেন। তারপরে আবার তিনি উঠে বসলেন, সবাই জল টল দিল। পরবর্তীকালে উনি জানতে পারলেন যে উনি একজন বিরাট বড় হয়ে গেছেন, মানে মনীষী হয়ে গেছেন, বালক ব্রহ্মচারী বলে তার নামটাম হয়েছে। এই চিঠিটা প্রকাশ পাওয়ার পরেই আজকাল দপ্তরকে আক্রান্ত হতে হয়, এবং আজকালের নিউজ রুম টুম সমস্ত ঢিল ছুঁড়ে ভেঙে যারা দেয় তারা হচ্ছে সন্তান দল করে, তারা সন্তান দলের কর্মীরা। এবং সেটা আমাদের খুব খারাপ লেগেছিল সেই সময়, তখন আমাদের বয়সও কম। আমি হালিশহরের বিভিন্ন জায়গায় সেটা নিয়ে দেওয়াল লেখন করেছিলাম যে যে সংবাদ মাধ্যমের ওপর এই বর্বরচিত আক্রমণের আমরা বিরোধিতা করছি, এবং সন্তান দলকে আমরা চ্যালেঞ্জ করছি, আপনারা যদি মুখোমুখি বসতে পারেন যে আপনাদের এই বালক ব্রহ্মচারীর আসল লুকটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমি তখন কলেজে পড়ি, এবং কলেজে আমি রহরা রামকৃষ্ণ মিশনে পড়তাম। কলেজ থেকে আমি বাড়ি আসার একটু সময় লাগতো। সেই সময় আমি তখন তো আর মোবাইলের এসব ছিল না, আমি রাস্তায় শুনলাম যে ওরা আমার বাড়ি ঘিরে ফেলেছিল সন্তান দলের লোকজন। এবং কেন এই ধরনের, কারণ আমি সেই সময়কার সংগঠনের সম্পাদক ছিলাম হালিশহরের, এবং সেখানে তারা বিভিন্ন ধরনের কটূক্তি করেছে, এবং পরবর্তীকালে রাস্তাঘাটে দুবার তিনবার ওদের দ্বারা আক্রান্ত হতে হয়েছে। কিন্তু আমরা সেগুলোতে ভয় পাইনি, আমরা এই ধরনের প্রচার পেয়েছিলাম। তবে একটা কথা বলবো, হ্যাঁ, আমরা অকৃতজ্ঞ নই। সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় ছিলেন, অর্থাৎ বামফ্রন্ট সরকারের যে সরকার চলছিল তখন, সেই সংগঠন কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, এবং বালক ব্রহ্মচারীরা আমাদের বিরুদ্ধে যে ধরনের দেওয়াল লিখন ওখানে আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আজেবাজে কথাবার্তা লিখেছিল, এবং তাদের নেতৃত্বে সেই লেখাগুলো পুরো মুছে দেওয়া হয়েছিল, এবং শুধু আমাদের লেখা, আমরা যে প্রতিবাদ করেছিলাম সেটাকে তারা বাঁচিয়ে রেখেছিল, এবং বলেছিল যে এই ধরনের কোনো ব্যাপারে কোনো রকমভাবে আক্রান্ত হলে তাদেরকে সঙ্গে আমরা পাবো। এটা আমরা মনে করি যে আমাদের একটা বড় সাফল্য, যে সেই সময় সাধারণ মানুষ আমাদের পাশে সব সময় ছিল, এবং লড়াইটা তখন থেকেই আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি।
আর বর্তমানে আমরা ভারতীয় মানে সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা, যেটা অশোকনগরে আমাদের হেড অফিস, এখন দীপক চক্রবর্তী সেটার সম্পাদক। আমরা সেই সংগঠনের হয়ে। আপনি কি পদে আছেন? আমি মানে ও হচ্ছে সাধারণ সম্পাদক, আমি সহকারী সম্পাদক হিসেবে এখন কাজ করছি, মানে সংযুক্ত সম্পাদক। হ্যাঁ, সংযুক্ত সম্পাদক হিসেবে কাজ করছি। দেখতে থাকুন রেসনেস নিউজ, সঙ্গে থাকবেন প্রবীর ব্যানার্জি।